হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। মাত্র একটি ম্যাজিক ট্রিক্স এর মাধ্যমে কিভাবে যে কোনো পেজ থেকে খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে সামারি লেখা যায়, আজকে আমরা এই ভিডিওতে সেটা শিখবো। আমাদের আজকের টপিকস এর নাম হাউ টু রাইট আ পারফেক্ট সামারি ফ্রম পেজেস। কিভাবে যে কোনো পেজ থেকে খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে সামারি লেখা যায়, আজকের ভিডিওতে আমরা সেটা শিখবো। তো সামারি লেখার আগে অবশ্যই আমাদেরকে সামারি ডেফিনেশনটা ভালো করে জানতে হবে। আর সামারিটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 6 থেকে শুরু করে কলেজ পর্যন্ত সেকেন্ড পেজ থেকে কিন্তু আমাদের একটা সামারি লিখতে বলা হয়। আর আমরা এটা কিন্তু গতানুগতিক ওয়েতে লিখি। আর গতানুগতিক ওয়েতে লিখে কিন্তু খুব একটা লাভ হয় না। আমরা প্রথমত জানবো সামারি ডেফিনেশনে কি দেওয়া আছে। সামারি ইজ আ শর্ট ফর্ম অফ আ লঙ্গার টেক্সট। কি লেখা আছে? সামারি ইজ আ শর্ট ফর্ম অফ আ লঙ্গার টেক্সট। বড় একটা টেক্সট দেওয়া থাকবে, ধরো এটা একটা প্যাজেস, একটা প্যাজেস দেওয়া আছে, অনেক বড় করে দেওয়া আছে। এখন তোমাকে বলা হলো যে এই প্যাজ থেকে খুব সুন্দরভাবে একটা তোমাকে সামারি লিখতে হবে। এখন এই সামারিটা হইতে পারে 6 সেন্টেন্সেস অর 7 সেন্টেন্সেস অর 8 সেন্টেন্সেস। ওকে, এখন সামারি নিয়ে আবার অনেক মতভেদ আছে। অনেকে আবার অনেক কথা বলে সামারি নিয়ে। অনেকে বলে সামারি 3 ভাগের 1 ভাগ লিখতে হবে, মানে প্যারেজটা যতটুকু থাকবে তার চেয়ে 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। অনেকে আবার বলে সামারি 2 পেজ হতে হবে। অনেকে আবার বলে সামারি 1.5 পেজ হতে হবে। অনেকে আবার বলে সামারি 1 পেজ হতে হবে। আসলে সবচেয়ে বড় কথা হলো যে সামারি কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে হলো, আমি অলরেডি বলে দিচ্ছি যে সামারি শর্ট ফর্ম হইতে হবে। অনেক বড় একটা টেক্সট থাকবে, ওই টেক্সটটাকে একদম ছোট করতে হবে, কিন্তু মেইন ইনফরমেশন কোনো কিছু বাদ দেওয়া যাবে না। সবচেয়ে বড় কথা হলো যে এখানে পেজ ভরে নিয়ে কোনো কথা আসবে না। কারণ 2 পেজ 3 পেজ 4 পেজ লিখলেই এক্সামিনাররা খাতা ভরে ভরে মার্কস দিবে, ফুল মার্কস দিবে, এরকম কোনো কথা না। সবচেয়ে বড় কথা হলো যে বাংলা সাহিত্যিক ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগরের একটা কথা মনে পড়ে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি বলছিলেন যে অল্প কথায় কাজ হইলে বেশি কথার দরকার কি। ওই কথাটা কিন্তু খুব সুন্দরভাবে সামারির ক্ষেত্রেও কিন্তু খুব 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 যায়। ওকে, এখন এদিকে সামারি রেডি করার জন্য বেশ কিছু রিকোয়ারমেন্টস প্রয়োজন। ওকে, আমরা রিকোয়ারমেন্টস এর জন্য আগে আমরা একটু দেখবো বর্তমানে আমরা কিভাবে সামারি লিখি। বর্তমানে ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলা ট্র্যাডিশনাল ওয়েতে সামারিটা লেখে। কিভাবে লেখে? সবচেয়ে বড় কথা হলো যে স্টুডেন্ট গুলা কোন কিছু পারুক না পারুক, সামারিটা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারে। কেননা সামারিটা তো একটা প্যাজ আকারে দেওয়াই থাকে, ওদের লিখতে তো কোনো সমস্যা হয় না। এখন কিভাবে লেখে আমি সেটা বল দিই। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো কি করে, ফার্স্ট ফোর সেন্টেন্সেস, মিড 4 সেন্টেন্সেস এবং লাস্ট 4 সেন্টেন্সেস এরকম লেখে। যে প্রথম 4টা সেন্টেন্স দিল, মাঝে 4টা সেন্টেন্স দিল, আর শেষে 4টা সেন্টেন্স দিল। এইভাবে এক ধরনের স্টুডেন্ট গুলো লেখে। আবার আরেক ধরনের স্টুডেন্ট গুলো লেখে মানে মনে যত রং আছে সব রং মিশিয়ে শুরু করে, মাশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তার মন চায় ততক্ষণ পর্যন্ত সে লিখতেই থাকে। আসলে সামারি লেখার বেশ কিছু রিকোয়ারমেন্টস আছে। ওই রিকোয়ারমেন্টস অনুসারে তো সামারি লিখতে হবে। আর সামারি ওই রিকোয়ারমেন্টস অনুসারে না লিখলে আমরা কিন্তু অবশ্যই ভালো মার্কস পাবো না। আর আমাদেরকে কিন্তু এটা ভুলেই যেতে হবে যে সামারি মানে পেজ ভরা না, সামারি মানে 1 পেজ 2 পেজ 3 পেজ এরকম না। সামারি লিখতে হলে তোমাকে যেটা মেনটেন করতে হবে, স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়ালিটি, এই দুটো মেনটেন করতে হবে। এই দুটো মেনটেন করে যদি একটা সামারি যদি মানে 6টা সেন্টেন্স তুমি শেষ করতে পারো তো ভালো। একটা সামারিটা যদি তুমি 10টা সেন্টেন্সে শেষ করতে পারো সমস্যা নাই, এক্সামিনার তোমাকে ফুল মার্কস দিবে। কিন্তু 2 পেজ 3 পেজ লিখলেই যে তোমাকে 10-এ 10 দিবে, 8-এ 8 দিবে, এরকম চিন্তা ভাবনা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো, এরকম হবে না। ওকে, এখন সামারি লেখার বেশ কিছু রিকোয়ারমেন্টস আছে। ওই রিকোয়ারমেন্টস গুলো আমরা এখন দেখবো কিভাবে সামারিটা লিখতে হবে। ওকে, আর অলরেডি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দেই, সামারি কিন্তু 2 ভাবে হয়। একটা হলো ব্যক্তির উপর সামারি লিখতে বলে, আর একটা হলো বস্তুর উপর অথবা কোনো স্থানের উপর কিন্তু সামারি লিখতে বলা হয়। আজকে আমরা শিখবো হলো কিভাবে ব্যক্তির উপর সামারিটা লিখতে হয়। আর আমরা জানি যে সেকেন্ড পেজ থেকে কিন্তু আমাদের কিন্তু সামারি লিখতে বলা হয়। আর যেসব ব্যক্তিগুলা পেজে আসে তারা কিন্তু অনেক নাম করা, অনেক ফেমাস ব্যক্তি, আলবার্ট আইনস্টাইন, নিউটন, নিউটন, আবার গ্যালিলিও আসে, আবার রবার্ট ফ্রস্ট আসে, জন কিটস আসে, শেলি আসে, মাইকেল মধুসূদন দত্ত আছে, যারা অনেক ফেমাস পার্সন, নেলসন ম্যান্ডেলা, যারা অনেক ফেমাস পার্সন, যাদের অনেক কন্ট্রিবিউশন আছে, তারা কিন্তু আহ, তাদের নামগুলো কিন্তু প্যাজে আসে এবং আমাদের ওই প্যাজ থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সামারিটা লিখতে হয়। ওকে, সামারির বেশ কিছু রিকোয়ারমেন্টস আছে।
ওই রিকোয়ারমেন্টস গুলো কি কি আমরা ওটা আগে লিখবো। ওকে, প্রথমে আমাদেরকে নেম, ধরো সামারিটা লিখতে হবে নেলসন ম্যান্ডেলার উপর। দ্যাট মিনস পেজটা দেওয়া আছে নেলসন ম্যান্ডেলা। এখন একটু এই নেলসন ম্যান্ডেলার পেজটি একটু একদম শর্টকাট একটু ডেসক্রাইব করি। নেলসন ম্যান্ডেলা ছিল আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। আর আফ্রিকাতে তৎকালীন সময়ে দুইটা দুইটা শ্রেণীতে আফ্রিকা বিভক্ত ছিল। একটা হলো শ্বেতাঙ্গ আর একটা হলো কৃষ্ণাঙ্গ। শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ। এখন কৃষ্ণাঙ্গদেরকে কুকুরের চেয়েও জঘন্যভাবে তাদেরকে দেখা হতো, তাদেরকে ওইভাবে ট্রিট করা হতো। একটা কুকুরের যে মূল্য ছিল, মূল্য ছিল শ্বেতাঙ্গদের কিন্তু কৃষ্ণাঙ্গদের কিন্তু ওই মূল্যটা ছিল না। আর শ্বেতাঙ্গরা সবসময় নিজেদেরকে ডেমিগড ভাবতো এবং তারা সবসময় ওদেরকে একদম গোলাম বানিয়ে, একদম দাস বানিয়ে ওদেরকে শাসন এবং শোষণ, জুলুম এবং নির্যাতন সবকিছু করতো। তো বর্ণ বৈষম্য তাদের মধ্যে ছিল। সাউথ আফ্রিকাতে তখন বর্ণ বৈষম্য ছিল। তখন ফার্স্ট নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর ফলে তাকে 27 বছর জেল খাটতে হলো। 27 বছর জেল খাটার পর, জেল থেকে মুক্তি পাওয়ার পর উনি কিন্তু আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং দেন তারপরে তার পরের বছরেই উনি কিন্তু নোবেল পিস প্রাইজ কিন্তু মানে পাইলেন। দেন একটা নির্দিষ্ট একটা সময়ে উনি মারা গেছেন। আমি হয়তো সালটা এখন আমার মনে আসতেছে না, বলতে পারতেছি না। তো এখন আমি কিভাবে একটা সামারি মেক করি তোমরা এটা দেখো। ওকে, প্রথমে নেম দিতে হবে। নামটা কি হবে? নেলসন ম্যান্ডেলা দিতে আসবে, ঠিক আছে। পেজের যার উপর তার নামটা তো প্রথমে আসবে। এখন এইভাবে লিখতে হবে, নেমের পরে কি হবে? হোয়াই হি ওয়াজ ফেমাস ফর, আবার কি আসবে? কন্ট্রিবিউশন আর আরো কিছু আসবে, এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট, লাস্ট ডেট দিলেও দিতে পারো, সমস্যা নেই। ওকে, এখন কিভাবে সামারি লিখতে হবে? এখন যে কোনো পেজেস থেকে যখন তুমি সামারি লিখবে, সেটা নেলসন ম্যান্ডেলা হোক অথবা যে কোনো মহান ব্যক্তি হোক, তুমি কিভাবে লিখবা? দিস পেজেস ইজ অ্যাবাউট নেম, নামটা দিতে হবে। প্রথমে তুমি এভাবে মানে বিগিনিংটা শুরু করবা। সবচেয়ে বড় কথা হলো যে গুড বিগিনিং ইজ হাফ এন্ডিং। তুমি যদি ভালোভাবে শুরু করতে পারো, এমনি এক্সামিনার কিন্তু মনে ধরে যাবে এবং তোমাকে কিন্তু ভালোভাবেই সে দেখবে যে না, ছেলেটা অনেক ব্রিলিয়ান্ট অথবা মেয়েটা অনেক ব্রিলিয়ান্ট, ভালোই লিখছে। ওকে, এখন কিভাবে লিখবা? যে দিস পেজেস ইজ অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা। অলরেডি কিন্তু নামের কথা বলছেন, নেলসন ম্যান্ডেলা আসবে। কি হবে তাহলে? দিস পেজেস ইজ অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা। এখন বিষয়টা হলো, তারপরে বিষয়টা তোমাকে ফোকাস করতে হবে। হোয়াই হি ওয়াজ ফেমাস ফর অ্যান্ড কন্ট্রিবিউশন, এই দুটোই হলো ফোকাস করতে হবে। এই দুটোতে ফোকাস করলে তোমার সামারিটা কিন্তু হয়ে যাবে। ওকে, হোয়াই হি ওয়াজ ফেমাস ফর, হি স্ট্রাগলস against racial discrimination. এটা দেখো, হোয়াই হি ওয়াজ ফেমাস ফর আর তার কন্ট্রিবিউশন সেম। কিন্তু কেন সে বিখ্যাত? নেলসন ম্যান্ডেলা তাকে যে তাকে যে পেজে স্থান দেওয়া হলো, তার অবদান ছাড়া তো তাকে স্থান দেওয়া হয়নি। সবচেয়ে বড় কথা হলো যে আমার নাম তোমার নাম কোনোদিনও পেজে আসবে না, কারণ আমাদের কৃতকর্ম এত এত বড় না, অথবা আমরা ওইরকম মহান ব্যক্তিত্বের অধিকারী হই নাই যে আমাদের নামটা পেজে আসবে আর নেক্সট জেনারেশন স্টুডেন্ট গুলো পড়বে। এটা বাদ দাও, এখন যাদের নাম আছে তাদের নামটাই আমাদেরকে পড়তে হবে আর তাদের নামের পেজ থেকে আমাদেরকে সামারি মেক করতে হবে। মনে হয় আমাদের এটাই দায়িত্ব। ওকে, এখন হোয়াই হি ওয়াজ ফেমাস ফর, কেন সে বিখ্যাত? হি স্ট্রাগলড, সে সংগ্রাম করেছিল অথবা ফাইট করেছিল। হি স্ট্রাগলড অথবা হি স্ট্রাগলড অ্যাগেনস্ট রাশিয়াল ডিসক্রিমিনেশন। রাশিয়াল মানে বর্ণ মানে গা, যেটা স্কিন বলা হয়, চামড়া। রাশিয়াল ডিসক্রিমিনেশন বর্ণ বৈষম্যের
বিরুদ্ধে সে স্ট্রাগল করছিল। কত বছর স্ট্রাগল করছিল? 27 ইয়ার্স। ও মাই গড, 27 ইয়ার্স স্ট্রাগল করছিল। 27 ইয়ার্স, সরি 27 ইয়ার্স স্ট্রাগল করে নাই, 27 ইয়ার্স জেল তাকে জেল খাটতে হয়েছিল শুধুমাত্র বর্ণ বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। বর্ণ বৈষম্যটা কি? বর্ণ বৈষম্যটা হলো যে কৃষ্ণাঙ্গদেরকে ওরা দাস হবে, ওরা জন্মগতভাবে দাস, আর শ্বেতাঙ্গরা ওরা প্রভু হবে। এটা কিন্তু নেলসন ম্যান্ডেলা কিন্তু মানতে পারে নাই। আর যার কারণে আহ অনেকবার অনেকবার সে ফাইট করছে, অনেকবার সে স্ট্রাগল করছে এগেনস্ট রেসিয়াল ডিসক্রিমিনেশন। দ্যাটস ওয়াই তাকে 27 বছর জেল দেওয়া হয়েছিল। কত বছর জেল দেওয়া হয়েছিল? 27 বছর জেল দেওয়া হয়েছিল। ওকে, আর তারপরটা হলো আসলে এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট, তার অনবদ্য অবদান। আর কোথায় কোথায় অবদান আছে? তার অনবদ্য কাজ কি আছে? অনবদ্য কাজের মধ্যে একটা বিষয় হলো, সেটা হলো যে সে যখন 27 বছর জেল খাটে, জেল খাটার পর জেল থেকে বের হয়, তখন সে ফার্স্ট আফ্রিকান ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে কিন্তু নির্বাচিত হয় তখন। এবং তার পরবর্তী বছরে কিন্তু সে একটা প্রাইজ পায়, নোবেল পিস প্রাইজ। এর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি একটা মানে স্বনামধন্য প্রাইজ, কিন্তু নোবেল পিস প্রাইজ কিন্তু উনি কিন্তু পান। তার মানে ওনার কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিন্তু অ্যাচিভমেন্ট আছে। ঠিক আছে, এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট আছে, এটা কিন্তু তোমাকে লিখতে হবে। আর ডেথ দিস ইজ নট ম্যান্ডেটরি, এটা তোমার তুমি লিখতেও পারো, না লিখতে পারো, লিখলেও সমস্যা না, না লিখলেও সমস্যা নেই। সবচেয়ে বড় কথা হলো যে আমাদেরকে ফোকাস করতে হবে হোয়াই হি ওয়াজ ফেমাস ফর, আর তার কন্ট্রিবিউশন। এই দুটো জায়গাতে আমাকে ফোকাস করতে হবে, কারণ পুরো প্যারেজটাই এইগুলা, পুরো প্যারেজটাই এইগুলো ইম্পর্টেন্ট। এখন নেলসন ম্যান্ডেলার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তারা কয় ভাই বোন, সে কোন স্কুলে পড়ছে, সে কোন কলেজে গেছে, সে পায়ে হেঁটে গেছে না গাড়িতে গেছে না উড়ে গেছে, এগুলো কিন্তু মানে কোনো ফ্যাক্ট না। কারণ আমাদের প্যারেজে কিন্তু এটা ফোকাস করা হয়েছে নেলসন ম্যান্ডেলা অ্যান্ড হিজ ফাইট, নেলসন ম্যান্ডেলা অ্যান্ড হিজ ফাইট অ্যাগেন্স্ট রেসিয়াল ডিসক্রিমিনেশন। নেলসন ম্যান্ডেলার কথা কিন্তু বলা হয় নাই, শুধুমাত্র নেলসন ম্যান্ডেলা কিন্তু না, নেলসন ম্যান্ডেলার তার যে স্ট্রাগলটা, তার ফাইটটা, কার বিরুদ্ধে ফাইট? অ্যাগেন্স্ট রেসিয়াল ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তার যে একটা প্রতিবাদ ছিল, তার যে ফাইট ছিল, ওইটা কিন্তু আমাদের সুন্দরভাবে সামারিতে মানে পরিকল্পিতভাবে লিখতে হবে। ঠিক আছে, যদি আমরা আমাদের সামারিটা যদি এই প্যাটার্নে লিখি, যে কোনো সামারি, সেটা যে কোনো ব্যক্তির উপরে থাকুক না কেন, আমরা যদি এই প্যাটার্নে লিখি সামারিটা, তাহলে আমরা এই সামারি লিখে কিন্তু আমরা ফুল মার্কস কিন্তু অবশ্যই পাবো, এটা গ্যারান্টেড যে আমরা অবশ্যই ফুল মার্কস পাবো। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো যেভাবে গতানুগতিক ওয়েতে, ট্র্যাডিশনাল ওয়েতে সামারি লেখে, ওই সামারি লিখতে লেখে ওরা, কিন্তু মানসম্মত কোনো মার্কস পাবে না। আর তোমাদের যাদের টার্গেট এ প্লাস পাওয়া, তোমরা এটা ফলো করতে পারো। ইভেন যারা ব্যাক বেঞ্চার, যারা অনেক কম বুঝো, কম পারো, তারাও যদি এটা ফলো করো, তারাও কিন্তু ফুল মার্কস পাবা। আর আজকের ভিডিওতে আমি যে বিষয়টা তুলে ধরলাম, সেটা হলো যে কোনো পার্সনের উপর ডিপেন্ড করে কিভাবে সামারি লিখতে হয়, কোনো ব্যক্তি থাকলে কিভাবে সামারি লিখতে হয়, এইটা। আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমি কথা বলবো কিভাবে কোনো বস্তু, কোনো প্লেস থাকলে কিভাবে সামারিটা মেক করতে হয়, অবশ্যই সেটা আমি করব। আর আমার এফবি পেজ আহমেদ আলিম স্যার, এটা ইংলিশ উইথ আহমেদ আলিম স্যার, এটা আমার এফবি পেজ। আর আমার ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা এফবি পেজ টা ফলো দিয়ে রাখবা, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।